আমাদের প্লেটে যে খাবারটা আসে সেটা আমাদের কাছে পৌঁছনোর পেছনের গল্পটা ঠিক কতটা জটিল কখনো কি ভেবে দেখেছেন? আজকেরই বিশ্লেষণে আমরা সেই পুরো জার্নিটাকেই দেখব, একেবারে গ্লোবাল পলিসি তৈরির টেবিল থেকে শুরু করে আমাদের নিজেদের এলাকার মাটি পর্যন্ত। চলুন শুরু করা যাক। আর এই প্রশ্নটা দিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনাটা শুরু হচ্ছে। কারণটা খুবই সহজ। প্রায় ৮ বিলিয়ন মানুষের এই পৃথিবীকে খাওয়ানোর চ্যালেঞ্জটা কিন্তু মোটেও ছোটখাটো কোনো ব্যাপার নয়। এর সাথে জড়িয়ে আছে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জীবন আর তাদের জীবিকা। তো চলুন শুরু করা যাক একদম টপ লেভেল থেকে, মানে বিশ্বব্যাপী নীতি আর শাসনের জায়গাটা থেকে। কারণ এটা জানলে অবাক হবেন যে হয়তো আমাদের স্থানীয় বাজারের কোনো একটা সবজির দামও ঠিক হয়ে আসছে হাজার হাজার মাইল দূরের কোনো আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে। এই ফুড সিস্টেমটা আসলেই একটা গ্লোবাল নেটওয়ার্ক। এই যে দেখুন, এটা হলো জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বা FAO। এখানেই কিন্তু সারা পৃথিবীর নেতারা একসাথে বসেন, আর তাদের নেয়া সিদ্ধান্তগুলোই ঠিক করে দেয় কোন দেশ কি ফসল ফলাবে, খাবারের মান কেমন হবে, বা কোনো সংকটের সময় কারা সাহায্য পাবে। মানে বুঝতে পারছেন, এখানকার একটা সিদ্ধান্ত কিন্তু পৃথিবীর অন্য প্রান্তের কোনো এক খামারের উপর সরাসরি প্রভাব ফেলে। তো FAO এর আগামী দশকের জন্য যে প্ল্যানটা, সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। তারা শুধু ফসল উৎপাদনের কথা বলছে না, বরং একটা কমপ্লিট অ্যাপ্রোচ নিয়েছে। মানে একদিকে যেমন সায়েন্স আর ডেটার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে, তেমনি অন্যদিকে এটাও নিশ্চিত করা হবে যেন পুরো সিস্টেমটা পরিবেশের জন্য ভালো হয়, আর রাষ্ট্র আর প্রাইভেট সেক্টর একসাথে কাজ করে। এই পুরো আইডিয়াটাকেই তারা বলছে ওয়ান হেলথ নীতি। তো গ্লোবাল পলিসির জগৎ থেকে এবার চলুন সরাসরি মাঠে নেমে পড়া যাক। এখন আমরা দেখব আজকের দিনের সবচেয়ে প্রভাবশালী খাদ্য উৎপাদন ব্যবস্থা, মানে ডেটা নির্ভর ইন্ডাস্ট্রিয়াল অ্যাগ্রিকালচার আসলে কিভাবে কাজ করে। এখনকার দিনের বড় বড় খামারগুলোকে আর শুধু চাষের জমি ভাবলে কিন্তু বিরাট ভুল হবে। এগুলো এখন আর শুধু চাষের জমি না, এগুলো এক একটা হাইটেক ডেটা সেন্টার। মানে কখন গাছে পানি দিতে হবে বা কোন সার ঠিক কতটা লাগবে, এই সব কিছুর সিদ্ধান্ত এখন আর আন্দাজে নেওয়া হয় না, সব কিছুই হয় নিখুঁত ডেটা অ্যানালিসিস করে। এই যে ফার্ম ম্যানেজমেন্ট সফটওয়্যার, এটা কাজ করে কিভাবে? আচ্ছা, মূলত ৩টা ধাপে। প্রথমে বিভিন্ন সেন্সরের মাধ্যমে মাটি আর ফসলের রিয়েল টাইম ডেটা কালেক্ট করা হয়। এরপর সফটওয়্যার সেই ডেটা অ্যানালাইজ করে অটোমেটিক্যালি সিদ্ধান্ত নেয়। আর সবশেষে প্রত্যেকটা ফসল খামারের ঠিক কোন জায়গা থেকে এসেছে তার একটা ডিজিটাল ম্যাপ তৈরি হয়ে যায়। এতে পুরো প্রসেসটায় একটা স্বচ্ছতা আসে। ভাবা যায়, ফলন বাড়ানোর জন্য এখন পরিবেশকে ঠিক কতটা সূক্ষ্মভাবে কন্ট্রোল করা হয়। গাছের জন্য ঠিক কী পরিমাণ আলো বা কার্বন ডাইঅক্সাইড দরকার, এমনকি মাটির ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি পর্যন্ত সবকিছুই একেবারে নিখুঁতভাবে মাপা হয়। এটা আসলেই অবিশ্বাস্য। কিন্তু এই বিশাল আয়োজনের একটা সমস্যাও আছে, আর সেটা হলো পরিবেশ দূষণ। খামার থেকে যখন অতিরিক্ত সার বা কেমিক্যাল ধুয়ে নদীতে গিয়ে মেশে, তখন সেটা পানিকে দূষিত করে ফেলে। TMDL হলো ঠিক এমনই একটা নিয়ম, যা ঠিক করে দেয় যে একটা নদী বা জলাশয় দূষিত না হয়ে সর্বোচ্চ কী পরিমাণ দূষক পদার্থ নিতে পারবে। এটাকে বলতে পারেন কৃষির উপর এক ধরনের এনভায়রনমেন্টাল ব্রেক। তো ইন্ডাস্ট্রিয়াল এগ্রিকালচারের এই চ্যালেঞ্জগুলো থেকেই কিন্তু একটা নতুন চিন্তাভাবনার জন্ম হয়েছে, একটা বিকল্প মডেল। এখানে লক্ষ্য শুধু সর্বোচ্চ উৎপাদন নয়, বরং প্রকৃতির সাথে মিলেমিশে কাজ করা আর মাটির স্বাস্থ্যকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা। এই দুটো সিস্টেমের ফিলোসফি কিন্তু একদম আলাদা। একদিকে দেখুন, কন্টিনিউয়াস ক্রপিং বা একটানা এক ফসল চাষ, এর লক্ষ্য হল কম সময়ে সবচেয়ে বেশি উৎপাদন। কিন্তু এর ফলে মাটি ধীরে ধীরে তার উর্বরতা হারিয়ে ফেলে। আর অন্যদিকে আছে মিক্সড ফার্মিং, যেখানে ফসল, পশু পাখি আর প্রকৃতি সবকিছু মিলেমিশে একাকার। এখানে লক্ষ্য হল একটা টেকসই সিস্টেম তৈরি করা, যা উল্টো মাটিকে আরও উর্বর করে তুলবে। এই যে ডেটাটা দেখছেন, এটা কিন্তু ৮ বছরের একটা গবেষণার ফল, আর এটা একটা খুব জরুরি সত্যি আমাদের সামনে নিয়ে আসে। খেয়াল করে দেখুন, একটানা ফসল চাষে হয়তো শর্টটার মেখে লাভটা বেশি, বছরে প্রায় $৮৮০, কিন্তু এর বিনিময়ে মাটি প্রায় ৫০০ কেজি নাইট্রোজেন হারাচ্ছে। অন্যদিকে চারণভূমির সাথে চাষ করলে লাভ হয়তো কিছুটা কম, বছরে প্রায় $৫৪২, কিন্তু মাটি উল্টো ৪০০ কেজিরও বেশি নাইট্রোজেন ফিরে পাচ্ছে। প্রশ্নটা হলো, আমরা কি উদনটি লাভ চাই নাকি দীর্ঘমেয়াদী স্বাস্থ্য? আর এই আইডিয়াগুলো বাস্তবে কাজ করে কিভাবে? দেখুন, এই সমন্বিত খামারগুলোতে একটা স্বয়ংসম্পূর্ণ ব্যবস্থা তৈরি করা হয়। যেমন ধরুন, মুরগি শুধু ডিম বা মাংসের জন্য নয়, এরা বাগানের পোকামাকড় খেয়ে ফেলে, আর ওদের বিষ্ঠা মাটির জন্য প্রাকৃতিক সার হিসেবে কাজ করে। মানে সবকিছু মিলেমিশে একটা সেলফ সাস্টেনিং সিস্টেম তৈরি হয়। আচ্ছা, ফার্মিং বা কৃষি মানেই কিন্তু এখন আর শুধু গ্রাম নয়, আমাদের এই কংক্রিটের শহরগুলোতেও কৃষি এখন নতুন করে জায়গা করে নিচ্ছে। চলুন দেখা যাক শহরগুলোতে এই ব্যাপারটা কিভাবে ঘটছে।
শহরের ছাদে এই যে সবুজ, এটা কিন্তু শুধু দেখতে সুন্দর তাই নয়, এর অনেকগুলো দারুণ সুবিধা আছে। এগুলো শহরের তাপমাত্রা কমাতে সাহায্য করে, যাকে বলে অরবান হিট আইল্যান্ড এফেক্ট। এটা বৃষ্টির পানি ধরে রাখে, আর সবচেয়ে বড় কথা হল শহরের বাসিন্দাদের জন্য একেবারে তাজা আর স্বাস্থ্যকর খাবারের যোগান দেয়। এই প্রশ্নটা কিন্তু আমাদের একদম নতুন করে ভাবতে শেখায়। আচ্ছা, একবার ভাবুন তো, ভবিষ্যতের শহরগুলো যদি শুধু ইট পাথরের না হয়ে খাবারকে কেন্দ্র করে ডিজাইন করা হয়, তাহলে কেমন হবে? যেখানে প্রত্যেকটা বিল্ডিং নিজেই এক একটা ছোটখাটো খামার। এই একটা আইডিয়াই কিন্তু আরবান প্ল্যানিংয়ের পুরো ধারণাটাই বদলে দিতে পারে। তো আমাদের এই পুরো আলোচনার একদম শেষ পর্যায়ে আমরা দেখব খামারে যে ফসলটা তৈরি হলো সেটা একজন ভোক্তার কাঁটা চামচ পর্যন্ত পৌঁছানোর পথে কি কি চ্যালেঞ্জ আসে, আর সেখানে কার কী দায়িত্ব। ফুড সেফটির ব্যাপারটা আসলে একটা লম্বা চেনের মতো, যার প্রত্যেকটা রিং খুব গুরুত্বপূর্ণ। ধরুন, খামারের দূষিত পানি থেকে শুরু করে প্রসেসিং প্ল্যান্টে জীবাণু সংক্রমণ, দোকানে ভুল তাপমাত্রায় খাবার রাখা, এমনকি বাড়িতে আমাদের নিজেদের একটু অসাবধানতা, এই চেনের যে কোনো একটা দুর্বল অংশই পুরো সিস্টেমটাকে ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। তো এই ঝুঁকিগুলো একদম শুরুতে মানে খামার থেকেই কমানোর জন্য একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে, যেটাকে বলে গ্যাপস বা উত্তম কৃষি পদ্ধতি। সহজ করে বললে এটা হলো খামারের জন্য একটা রুল বুক, যা নিশ্চিত করে যে ফসল উৎপাদন প্রক্রিয়াটা পরিবেশ, অর্থনীতি আর সমাজ সব দিক থেকেই নিরাপদ আর টেকসই। কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? এই পুরো সেফটি চেনের শেষ এবং সবচেয়ে জরুরি অংশটা হলাম আমরা, মানে কনজিউমাররা। খামার থেকে দোকান পর্যন্ত সবকিছু হয়তো ঠিকঠাক থাকলো, কিন্তু আমরা যদি বাড়িতে খাবারটা ঠিকমতো হ্যান্ডেল না করি, তাহলে কিন্তু অসুস্থতা ঠেকানো যাবে না। অথচ আমাদের এই ভূমিকাটাকেই প্রায়শই সবচেয়ে কম গুরুত্ব দেওয়া হয়। তাহলে পুরো আলোচনার শেষে আমাদের সামনে এই বড় প্রশ্নটাই এসে দাঁড়ায়, ভবিষ্যতের ফুড সিস্টেমের জন্য আমরা ঠিক কোন জিনিসটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব? ইন্ডাস্ট্রিয়াল অ্যাগ্রিকালচারের মতো সর্বোচ্চ দক্ষতা, নাকি প্রকৃতির সাথে মিলেমিশে চলা স্থায়িত্ব, নাকি যে কোনো সংকট মোকাবেলার জন্য একটা সহনশীল বা রেজিলিয়েন্স সিস্টেম? এই তিনটে জিনিসের মধ্যে সঠিক ভারসাম্য খুঁজে বের করার ওপরই কিন্তু আমাদের সবার ভবিষ্যৎ নির্ভর করছে, আর উত্তরটা আমাদের একসঙ্গেই খুঁজতে হবে।